হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ছেড়ে দে, ওরা হয়তো জানে না কনে পক্ষের দরজায় টাকা দিতে হবে, তাই বোধ হয় আনিনি। তোরা আমার কাছ থেকে নিয়ে নিস, দরজা ছেড়ে ভেতরে যা। বরপক্ষের ছেলেরা একটু অসন্তোষ প্রকাশ করে বলে, এই নিন টাকাটা। এতক্ষণ যখন টাকা ফেলতে পারেননি, এবার আর দরকার নেই। একটা কাজ করুন, টাকা পকেটে নিয়ে ভেতরে আসুন। বলেই অপূর্ব ডাকে তিয়াসকে। তিয়াস এগিয়ে আসলে দুজনে ধরে টেবিল সরিয়ে রাখে পাশে। কাঁচিটা সুজনের হাতে দিয়ে বলে, ফিতা কেটে ভেতরে আসো। সবে ঘোড়ার গাড়িটা সা করে বেরিয়ে গেল। বিদায়ের সময় কেঁদে ভাসিয়ে ফেলেছে আরু। মল্লিকা এখনো কাঁদছে। চারজন বাড়ির বউ কেঁদে ভাসিয়ে ফেলেছে। সেক্ষেত্রে পিছিয়ে নেই পারুল। বংশের প্রথম ভাইজিকে গাড়িতে তুলে দিয়ে কান্নায় ভেঙে পড়েছে সেও। অন্যের কান্নার চেয়ে আরও একটু বেশি কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলেছে। যথারীতি শরীরে তার অজস্র কাদা লেগে আছে। পারুল আঁচল থেকে চাবি খুলে আরুর হাতে দিয়ে বলে, কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে হাঁস মুরগি খোপরে ঢুকিয়ে শুধু শুধু কাদার চেয়ে কাজ করতে করতে কাঁদ। আরও চাবিটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির রাস্তা ধরে। উপস্থিত সবাই মেয়েকে বিদায় দেওয়ার কান্না ভুলে আরুর কাছে কাণ্ডে হাসছে। তিয়াস নিজেকে একটু শক্ত করে বলে, মেয়েটা একটু কাঁদবে, তোমার জ্বালায় কাঁদতেও পারলো না, তা একা একা বাড়ির দিকে পাঠিয়ে দিলে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বটতলাটা ভালো না। অপূর্ব আরুর পেছনে পেছনে হাঁটা দিল। আরও তখন বটতলা পর্যন্ত এসেছে। পেছন থেকে অপূর্ব ডাক তার কাছে মনে হলো কোনো দিবা। হাঁটার সময় কেন পেছন থেকে বারবার ডাকে, কখনো বা পেছনে পেছনে হাঁটে। আরও বাম পা দিয়ে কয়েকবার ঘর্ষণ করে এগিয়ে গেল। হাঁটার তালে তালে আরুর মাথার খোপাটা খুলে গলার কাছে জমে রইল। সম্পূর্ণ পড়ে যাওয়ার আগেই অপূর্ব ধরে ফেলে। ভীত আরও আরেকটু কাবু হয়ে পেছনে তাকাতেই অপূর্বকে দেখতে পেল। অপূর্ব সন্তপর্ণে আরুর খোপা ঠিক করে দিল। পাশের লজ্জাবতী গাছটাও এতটা লজ্জা পেল না। আরুকে সন্নিকটে টেনে হাত দুটো নিজের কাঁধে তুলে নিল অপূর্ব। অতঃপর নিজের হাত দুটো কোমরে রেখে অপলক চেয়ে রইল। ওভাবে কি দেখছেন? আমার পদ্মাবতীকে দেখছি। আজকাল তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আজকে তুই একটু বেশি লজ্জা পাচ্ছিলিস, কিন্তু কেন? বিয়ে তো তিস্তার, তুই কেন লজ্জা পাবি? একবার মাধ্যমিক পরীক্ষাটা শেষ হতে দে, তোর লজ্জা ভাঙানোর দায়িত্বটা তখন আমি নেব। আহসান বাড়ির চার ভাই একত্রে বসে আছে। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়ানো তিয়াস ও সুমি। বাড়ির মেজ ছেলে অর্থাৎ তিয়াসের বাবা উঁচু গলায় বললেন, তুমি একটা মেয়েকে ভালোবাসো, আমাদের বললেই আমরা মেনে নিতাম। সেই মেয়েকে নিয়ে চলে এলে, আজ আহসান বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে তোমার জন্য। আমি যেটা করছি সেটা ভুল, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। কথাটা বলে তিয়াস সুমির দিকে ইশারা করে। অবিলম্বে ঝাঁপিয়ে পড়ে সুমি। দাদি জানের পা ধরে ক্রন্দনরত অবস্থায় বলে, আমার মা নেই, ছোটবেলায় মা মারা গেছে, বাবা আবার বিয়ে করছে, আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চকিদারের মাতাল ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, আমারে বাঁচান। চার ছেলের সাথে আলোচনা করলেন পিতা। কিছুক্ষণ আগে তিস্তাকে বিদায় দেওয়া হয়েছে। এর মধ্যে তিয়াস সুমিকে বাড়িতে নিয়ে আসবে এটা কারো প্রত্যাশায় ছিল না। হট্টগোল না করে তাই নিজেদের ভেতরে আলোচনা করছে আহসান পরিবার। পরিস্থিতি তখন অনেকটাই নিয়ন্ত্রণে। মোতাহার আহসান বলেন, আমাদের একটা মান সম্মান আছে, চাইলে আমরা সব করতে পারি না। তোমার বাবাকে খবর দেই, কাল সকালে আসতে বলি, কথা বলে সব মিটমাট করে বলবো। এত সময় পর সমস্যা সমাধান হতে দেখে অন্তঃকরণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো শেফালির। সবাই প্রায় সুমিকে বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছে। নিজের ভালোবাসার মানুষটি চিরতরে অন্যের হওয়া মেনে নেওয়া কতটা কষ্টের সেই জানে। শেফালি বাজখাই গলায় বলে, না চাচা, না বাবা, না দাদা, এমন একটা চরিত্রহীন মেয়ে তিয়াস ভাইয়ের সাথে মানায় না। যে মেয়ে বংশের মুখে চুনকালি লেপে অন্য ছেলের সাথে আসতে পারে, তার চরিত্র কখনোই ভালো হতে পারে না। আপনারা ওকে বাড়ি থেকে বের করে দিন। ভালোবাসার মানুষটির নিন্দা কি কোনো প্রেমিক সহ্য করতে পারে? তিয়াসও পারে না। শেফালিকে নিজের দিকে ফিরিয়ে ঠাটিয়ে লাগলো এক চর। রাগে শরীর ফেটে যাওয়ার উপক্রম। তিয়াসের রাগান্বিত মুখমণ্ডল দেখে অপূর্ব তাকে সরিয়ে নিল। তবুও তিয়াস বলে, আর একটা কথা বললে তোর মুখ আমি ভেঙে দিব শেফু। আমাকে শাসন করার জন্য আমার বাবা চাচারা আছে, তুই মাতব্বরি করতে আসলে ভালো হবে না, বলে দিলাম। এবারে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে না।
যাতে তার চরিত্রের দিকে আঙ্গুল ওঠে। শাহিনুজ্জামান তার মেয়েকে বলে। শেফালির চোখে মুখে রাগের আভাস দেখা গেল। সুমির জন্য সবাই একাধারে শেফালিকে বকে চলেছে। বেশিক্ষণ নিজেকে সংযত করতে পারে না শেফালি। ধুম করে ঘরে গিয়ে খিল তুলে দিল। তুর ও আরও এর ফলাফল জেনে ছুটে গেল ঘরের দিকে। শেফালি ততক্ষণে ভাঙচুর শুরু করে দিয়েছে। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলার জন্য টানতে টানতে শুরু করেছে। আরও দরজা ধাক্কা দিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, মিষ্টি কুমড়ার ফালি, দ্রুত দরজা খোল। সেফু, দরজা খুলতে বলেছি তোকে, না হলে কিন্তু বাবাকে গিয়ে বিচার দেব। তুর শাসায়। শেফালি দরজা খুলে আবার বিছানায় গিয়ে বসে। আরও তুর ভেতরে প্রবেশ করে খিল তুলে দিল দরজার। মাথায় হাত বুলিয়ে আরও বলে, মনের ওপর কারোর জোর চলে না শেফালি। তিয়াস ভাই সুমিকে ভালোবাসে। তো তাই বলে সবার সামনে আমাকে মারবে? আমার ভেতরটা কেউ বুঝতে পারছে না। তিয়াস ভাইকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। তার পাশে ওই শাকচুন্নিটাকে কি করে সহ্য করব বল তোরা? শেফালি নিজের চুল ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। বিপরীত সুরে তুর বলে, এখানে অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না আমি। ভালোবাসার মানুষের নামে কিছু বললে কেউ সহ্য করতে পারে না। তোরা এখন সুমির দলে চলে গেছিস, বাহ গুড। যা বোঝার আমি বুঝে গেছি, এবার তোরা আসতে পারিস। শেফালি নিজের ক্ষোভ ধরে বসে থাকে। তুরও আরো অধৈর্য হয়ে ওঠে। তখনই দরজায় কারাঘাত পড়ে। আরো দরজা খুলে দেখতে পেল যে হানারা এসেছে সুমিকে নিয়ে। মুচকি হেসে বলে, তিস্তা তো চলে গেছে, এখন তোদের ঘরে সুমিকে রেখে দে। সুমি আলাদা থাকলে অস্বস্তি হতে পারে। আচ্ছা। তুর বলে সুমিকে নিয়ে ঘরে ঢুকে। ঘরের ভাঙাচোরা অবস্থা দেখে সংশয় প্রকাশ করে জাহানারা। শেফালির মুখের দিকে তাকিয়ে আভাস পায় অন্য কিছুর। এগিয়ে গিয়ে শেফালির মাথায় হাত দিয়ে বলে, রাগ করিস না মা। তিয়াস হঠাৎ করে এমন করে ফেলবে কেউ বুঝতে পেরেছে। আমি তিয়াসকে বলবো তোর কাছে ক্ষমা চাইতে। শেফালি হাতটা সরিয়ে ফেলে বিলম্বে। জাহানারা আশ্চর্যজনিত হলো শেফালির ব্যবহারে। চকিতে নিজের বালিশের কাঁথা নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আমি বাহিরের কারোর সাথে আমার ঘর শেয়ার করতে পারবো না। যতদিন সে এই ঘরে থাকবে আমি ততদিন অন্য ঘরে থাকবো। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শেফু। আমার বাবা মা আমার গায়ে হাত দেয় না। আর তিয়াস ভাই আমার গালে চড় মেরেছে এই মেয়েটার জন্য, তারপরেও আমি ওর সাথে বিছানা শেয়ার করব? কখনোই না। বলেই শেফালি বেরিয়ে গেল। সবাই শেফালিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। অপূর্ব ক্লান্তি কাটিয়ে লম্বা একটা গোসল নিয়ে ঘরের ভেতরে যাচ্ছিল। পাশের ঘর থেকে অতিরিক্ত কথোপকথন শুনে থেমে গেল সে। দরজার সামনে দাঁড়িয়ে আরুকে আদেশ করে, অরু পাখি, সরে যা বাবু। কি হয়েছে? আরু ঘুমে ঢুলতে ঢুলতে বলে, শেফালি সম্পর্কে কেমন একটা কথা শুনলাম, একটু খুলে বল। আমি কিছু জানি না। বলে আরো উল্টা পথে পা রাখে। ঘরে প্রবেশের আগেই অপূর্ব তার বলিষ্ঠ হাতে বাধা দিল তাকে। মুঠো করে ধরে নিয়ে এলো বাইরে। দরজার বাইরে সিমেন্টে বাঁধানো চেয়ারে বসে বলে, বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি চাই না এত রাতে তোকে আর আমাকে একসাথে দেখে আবার কিছু ঘটুক। তার আগে বিদায়। আরুর কি হলো জানে না। অপূর্বর বুকে মাথা গুজে দিল, আবদ্ধ করে নিল কোনো বন্ধনে। আগ বাড়িয়ে এভাবে সে কখনো অপূর্বকে ছোঁয় না। অপূর্ব আরুর পিঠে হাত রেখে আদুরে গলায় বলে, কি হয়েছে আমার পদ্মাবতী, মন খারাপ? চকিতে শুনতে পেল আরুর কান্নায় মাখা গলা। কাঁদতে কাঁদতে অপূর্বর শার্ট ভিজে গেছে। আরু ভাঙা গলায় বলে, তিয়াস ভাইকে শেফালি অনেক ভালোবাসে। শেফালি অনেকবার তাকে বুঝিয়েছে, কিন্তু তিয়াস ভাই সুমি ভাবিকে ভালোবাসে। আজ এমন ঘটনায় শেফালি অনেক ভেঙে পড়েছে। অপূর্ব হতভম্ব। নিজেকে সামলানোর আগে আরুকে সামলানো দরকার। শেফালির কষ্টতে ভেঙে পড়েছে আরু। পদ্মাবতী যে অপূর্বকে ভালোবাসে তা জেনে অপূর্বর ঠোঁট প্রসারিত হয়। আরুর পিঠে হাত রেখে সান্ত্বনা দেয়, ওদের ভালোবাসা ছিল একতরফা, কিন্তু আমাদের ভালোবাসা দুজনের দিক থেকে। তোকে ঠেকানোর কোনো চান্স নেই। ঘরে গিয়ে একটা ঘুম দিবি, এইসব নিয়ে আর ভাববি না। আরও উঠে ঘরের ভেতরে চলে গেল। অপূর্ব বসে রইল সেখানে। শেফালির জন্য অদৃশ্য সহানুভূতি কাজ করে অপূর্বর। ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারো হতে দেখা কতটা পীড়াদায়ক অপূর্বতা অনুভব করে। আরুও তোর অপেক্ষা করছে শেফালি ও অপূর্বর জন্য। শেফালি দৃঢ় গলায় জানিয়েছে সে তিস্তার সাথে সাক্ষাৎ করতে যাবে না, কিন্তু অপূর্ব কোনো বিলম্ব করছে তাও ঠাউর করতে পারে না ওরা। 3 মিনিট পর অপূর্ব এলো, তবে বেশ রাগান্বিত হয়ে। হাতে নতুন একটা জিন্স। আরুর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এটা কি করেছিস তুই? সেলাই করেছিস কেন? আমাকে বলেছিলি আলমারিতে তুলে রাখবি, তোলার নাম করে কি করেছিস এটা?
আবার আরও একটা স্টাইলিশ জিন্স দিয়ে তুই ঘর মুছেছিস? অবিলম্বে আরও অপূর্বর হাত থেকে কেড়ে নিল জিন্সটা। ভালোবাসে পর্যবেক্ষণ করে উপলব্ধি করে সেই ছেঁড়া জিন্সটা। চড়া গলায় বলে, এজন্য কারো ভালো করতে নেই। আপনাকে বলদ পেয়ে ছেঁড়া জিন্সটা গুছিয়ে দিয়েছিল। ফেলে দেওয়ার চেয়ে সেলাই করে পরা ভালো, তাই নিজের হাতে সেলাই করেছি। এটা ছেঁড়া? ছেঁড়া নয়, মনে হয় এই জিন্সটা কেনার জন্য দুজনে টানাটানি করেছিল, তখন ফেসে গেছে। এটা স্টাইল? এটা স্টাইল? জি, থাকিস তো গ্রামে, জানবি কিভাবে? ড্রেস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? এমনিতেই খাটো, আবার একটা শাড়ি পরে ঘুরঘুর করিস, একদম ফুটবলের মতো লাগে তোকে। যা, শাড়ি পাল্টে একটা 3 পিস পরে আয়। অপূর্ব থমথমে ভঙ্গিতে কথাটা বলে। আরও চাপা রাগ নিয়ে ঘরে চলে গেল। অতঃপর পথের দিকে চেয়ে লাজুক হাসি দিল। তোর অপূর্বর কাঁধে হাত রেখে বলে, ভাই, আরুকে একদম ফুটবলের মতো লাগে না, চোখ ঝলসানো পরীর মতো লাগে। আর তুমি তালগাছের মতো লম্বা, আরু মোটেও বেটে নয়। তা তো জানি, কোনো ছেলেই চায় না তার প্রিয়তমা সৌন্দর্য অন্য কোনো পুরুষের চোখে পড়ুক। অপূর্বর কথায় প্রয়াসের কথা স্মরণে এলো তুরের। তিয়াস তো পেয়ে গেল নিজের ভালোবাসার মানুষকে, কিন্তু তুর, সে কখনোই বাবা মায়ের মুখে চুনকালি লেপে প্রয়াসের হাত ধরে পালিয়ে যাবে না। এতে যদি তাকে শেফালির মতো আগুন বুকে চেপে স্বাভাবিক থাকার ভান করতে হয়, এতেও অসম্মতি নেই তুরের। তুর কল্পনা থেকে বেরিয়ে অপূর্বকে রঙ্গ করে বলে, সামথিং সামথিং। নাথিং বলে হাতের দিকে ইঙ্গিত দিল অপূর্ব। অবিলম্বে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ায় তুর। আশেপাশে গভীর দৃষ্টি আকর্ষণ করে শেফালির সন্ধানে নামে অপূর্ব। ব্যস্ত থাকলে সব কিছু থেকে দূরে থাকবে শেফালি। অপূর্ব বলে, শেফুকে দেখছি না যে, কোথায় ও? কত করে বললাম আমাদের সাথে চল, ও যাবেই না বলল। তুর জানায় তিয়াস তৈরি হয়ে এদিকেই এসেছে। রক্তের সম্পর্ক তিস্তার সাথে, তিয়াস না গেলে ভালো দেখায় না। তিয়াসের আপাতমস্তক নজরবন্দি করে অপূর্ব মুখ খোলে, তোকে যেতে হবে না, কিছুক্ষণ পর সুমির বাবা ও চাচা আসবে, তুই তাদের জামাই, তোর এখানে থাকা জরুরি। তিস্তা তো আমাদের অপেক্ষায় আছে। আমিও তো ওর ভাই, তোর মতো আপন নয়, তবে ভাই তো। চিন্তা করিস না, আমি এই বিষয়ে কিছু বলবো না, মেয়েটা তাহলে অযথা চিন্তা করবে। বাঁচালেন আমায়। আচ্ছা তাহলে আমি যাই, ওনারা ব্রিজ পর্যন্ত চলে এসেছে। তিয়াস বিদায় নিয়ে চলে গেল ব্রিজের দিকে। আরও শাড়ি পাল্টে উজ্জ্বল লাল রঙের 3 পিস পরে এসেছে। সাজগোজটাও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। চোখের উপরে ও নিচে মোটা কাজল লাগিয়েছে, লাল টুকটুকে লিপস্টিক, 2 হাত ভর্তি, চুড়ির মাঝামাঝি একটা রূপার বালা, পায়ে নুপুরের পাশাপাশি এখন আলতায় রাঙা, কপালের মাঝ বরাবর একটা টিপ, হাঁটু সমান চুলগুলো খোলা হাওয়াতে উড়ছে, ঠোঁটে ঝুলে আছে রহস্যময় হাসি। মেয়েটা কি কথাগুলো শুনে ফেলেছে? অপূর্বর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই যে চিত্র আসার আগেই চৈত্রের কাঠ ফাটা রোদ্দুরের তাণ্ডব শুরু করে দিয়েছে। কাছাকাছি আসতেই অপূর্ব দিল রাম ধমক, চুলগুলো খোপা কর জলদি, মাথায় কাপড়ও দিবি, আমি শেফুকে নিয়ে আসছি। অপূর্ব দ্রুত গতিতে ঘরের ভিতরে চলে গেল। 2 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। আর একটু হলেই পানির পিয়াসে প্রাণ পাখিটা উড়ে যেত। প্রথম রিক্সা এসে থামলো তালুকদার বাড়িতে। তুর ও আরও রিক্সা থেকে নেমে অপেক্ষা করছে অপূর্বদের জন্য। অপূর্ব ও শেফালি আলাদা রিক্সায় আসছে। আরুর মন মেজাজ বেজায় ভার। তার প্রবল স্পৃহা রিক্সায় অপূর্ব হাত জড়িয়ে এত পথ পাড়ি দিয়ে তিস্তাদের বাড়িতে আসবে। পৃথিবীতে সকল প্রেমিক প্রেমিকারা চায় প্রিয় মানুষের সাথে একান্ত সময় পার করতে। আরুও তার ব্যতিক্রম নয়। আচ্ছা, আমি কি অপূর্ব ভাইয়ের পাশে দাঁড়ানোর যোগ্য নই? আমাকে তার সাথে মানায় না বলেই কি তিনি অন্য রিক্সায় এসেছেন? অপূর্বর জন্য সাজগোজটা বিষের মতো লাগলো আরুর কাছে। সময় নিয়ে সাজাটাই বৃথা। সৌজন্য হেসে ওড়না দিয়ে লেপটে দিল চোখের কাজল, লিপস্টিক, ফেলে দিল টিপ, চুলগুলো খোপা করে ওড়না টেনে দিল মাথায়, চুড়িগুলো চেপে কয়েকটা ভেঙে ফেলল। তখন অপূর্ব এলো। 2 রিক্সার ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করে। আর চোখে একবার আরুকে দেখে মলিন লাগলো মুখশ্রী। কিছুক্ষণ পূর্বেও প্রাণবন্ত ঠেকছিল সেই মুখ, তাতেও হাতেও নেই সব চুরি। অপূর্ব সন্দিহান গলায় বলে, কিরে, সাজগোজ নষ্ট করেছিস কেন? একটু আগেও না সব ঠিক ছিল। তোর বলে, তিস্তা আপু আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। বিষয়টা সাবধানে ধামাচাপা দিয়ে আরো আগেই হেঁটে চলে গেল। অপূর্ব তাকালো মাটির দিকে। সেখানে চুরির টুকরো পড়ে আছে, টিপ ও সাথে কয়েক ফোঁটা রক্ত। ভাঙলো প্রেমের বান, মনে মনে আওড়ালো, এত অভিমান কেন তোমার? কেন বুঝতে পারো না আমায়? আজকাল তোমার দিকে তাকালেও নিজেকে বেসামাল লাগে। আজ তো নিজেকে সেজেছ গোলাপ রানী,
নিজেকে সামলাতে কতটা কষ্ট করতে হয়েছে তা কি তুমি জানো? তোরা ভেতরে যা, আমি আসছি। মিষ্টির হাড়ি ও যাবতীয় বাজার দিয়ে দিল তোরের হাতে। ওরা দুজন চলে যেতেই অপূর্ব হাঁটু গেড়ে বসে ভাঙা চুরির টুকরো জোড়া দিয়ে বলছে 4টা চুরি ভেঙেছে। অপূর্ব দুর্বল হেসে বাড়ির ভিতরে যেতে যেতে বলে, 4টা চুড়ি ভেঙেছো তুমি গোলাপ রানী, তোমাকে 4 ডজন চুড়ি কিনে দেওয়া আমার দায়িত্ব। প্রিয় মানুষদের পায়ে পেয়ে আরেক দফা কেঁদে ভাসিয়েছে তিস্তা। আরও কম যায় না, সেও কাঁদলো। অভিমানে একবারও তাকালো না অপূর্বর দিকে। তিস্তাদের টিনের বাড়ি, বাড়িতে অসংখ্য মানুষ গিজগিজ করলেও বাড়ির মূল সদস্য বর্তমানে 3 জন। সুজনের মা, ভাই সুজন ও তিস্তা, বাকিরা বিয়ে উপলক্ষে আসা অতিথি। সুজনও সেই ছেলেটা এলো সেখানে। গতকাল যে আরও রূপের প্রশংসা করছিল, ওর নাম দর্পণ। ইতস্তত নিয়ে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি বেআইনদের সাথে আপনারা তেমন মিশেন না, তাহলে আমরা কখনোই এমন করতাম না। সমস্যা নেই, আসলে আমাদের বংশে তিস্তাপুর বিয়ে ছিল প্রথম। বেআইনদের সাথে কেমন সম্পর্ক হয় আমরা জানি না। তোর বলে ছেলেটা আবার আরও রূপের মুগ্ধতা প্রকাশ করে। আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সাজগোজ নষ্ট হওয়ার পরেও অপূর্ব লাগছে। না জানি যখন সেজেছেন তখন কেমন লাগছিল। তিস্তাদের এই বাড়ির এই ঘরটার একটা জানালা পূর্ব দিকে, তাই সূর্যের রশ্মিটা ঘরের ভিতরে পড়ছে। আরও তার বিপরীত পাশে বসেছে বলে সূর্যের রশ্মিতে তার মুখমণ্ডল সৌন্দর্যে দ্বিগুণ হয়েছে। অপূর্ব দর্পণের সব কথা সহ্য করে নেয়। আরও তা লক্ষ্য করে অপূর্বকে আরেকটু ঈর্ষান্বিত করে বলে, আমাকে নাকি দেখতে ভালো লাগে না? কে বলেছি? আমি বলবো তার চোখ খারাপ। আপনার মতো সুন্দর মেয়ে আমি আর একটাও দেখিনি। তাহলে সেদিন বললাম আমি হলে ভাবিকে রেখে আপনাকে বিয়ে করতাম। বলেই দর্পণ ছেলেটা হাসলো। আরও ওর সাথে তাল মেলালো। অপূর্ব সব কিছু সহ্য করে উঠে দাঁড়ায়। ইতিমধ্যে বেতের টেবিলটাতে খাবারে ভর্তি করে ফেলেছে। একপাশে অপূর্বরে নিয়ে আসা বাজার। অপূর্ব বাজারগুলো তিস্তার হাতে দিয়ে বলে, এগুলো ভেতরে নিয়ে যা, বাড়িতে জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। চিন্তা করিস না, আগামীকাল আমি গাড়ি নিয়ে এসে তোদের নিয়ে যাব। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।